যে আগস্ট মাস হলো আমাদের শোকের মাস। একদিকে যেভাবে আমরা চিন্তা করি একটু খুশি মনে বঙ্গমাতার জীবনী নিয়ে কথা বলবো, অন্যদিকে আমাদের মনে কালো ছায়া নেমে আসে যখন আমরা চিন্তা করি যে 15ই আগস্টের রাত্রে, কালো রাত্রে ঘাতকদের গুলিতে বঙ্গবন্ধু এবং তার সম্পূর্ণ পরিবার, বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব সহ শাহাদত বরণ করেন। এই দুই টানার ভিতরে আমাদেরকে কিন্তু জীবন এগিয়ে নিয়ে যেতে হয় এবং 15ই আগস্টের কথা আমরা 15ই আগস্টের কথা বলবো। আজকে আমরা বঙ্গমাতাকে নিয়েই থাকি। আমি আশা করি বক্তারা, আমাদের যে প্রতিমন্ত্রী যিনি আসছিলেন এখানে, ফজিলতুন্নেসা ইন্দিরা, এবং আমাদের সচিব সাহেব এবং ডিজি সাহেব, ওনারা ওদের বক্তব্যের মধ্যে যা বলেছেন, ঘুরে ফিরে এই জায়গাটা একটাই চলে আসে। আজকে আমরা কথা বলছি বঙ্গমাতার নিয়ে, কিন্তু আপনারা চিন্তা করে দেখেন, বঙ্গমাতা তো মারা গেছেন বা শাহাদত বরণ করেছেন 1975 সালে। কত বছর আমরা যে ওনার কথা বলিনি, প্রকাশ্য বলিনি, এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে নিজের কাছে একটা ধরে রাখতে হয়। আমি যেটা মনে করি, আমরা কিন্তু জাতির সাথে অন্যায় করে এসেছি। যেভাবে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের ইতিহাস রচিত হইতে পারে না, একই সাথে বেগম ফজিলুন্নেসা মুজিবের ছাড়া বঙ্গবন্ধু বলেন বা বাংলাদেশের ইতিহাস কিন্তু রচিত হইতে পারে না। এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা অনেক কিছু বলি, কথা না বলে যে কথা কাজ হয় নাই, এটাও কিন্তু সঠিক না। যা হয়ে গেছে এখন আমরা সামনে আনার একটু চেষ্টা করছি। ইংরেজিতে কথা বলা আছে, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান। আর এই কথাটা, এর চেয়ে বড় সত্য বঙ্গবন্ধুকে নিয়ে আর কোনো সত্য হতে পারে না। বিকজ এই কথা উনিই স্বীকার করেছেন, এটা কিন্তু আমাদের কথা না। আমরা তো যা দেখেছি, যা শুনেছি, ওটা তো আছেই। বাট বঙ্গবন্ধু যখন নিজেই স্বীকার করেছেন ওনার বইতে, অসমাপ্ত জীবনীতে, আত্মজীবনীতে, যে ওনার জীবনে প্রভাব তিনজনের ছিল। প্রথম উনি ওনার বাবার নাম বলেন, শেখ লুৎফুর রহমান। দ্বিতীয় উনি বললেন কে দ্যাট হুসেন শহীদ সুহরাওয়ার্দী, ওনার যে রাজনৈতিক গুরু যাকে বলা হয়, এটা কিন্তু উনি সবসময় মেনে আসছেন। আর তৃতীয় কিন্তু আর কাউকে বলেন নাই, বলেছেন আমার স্ত্রী রেণু। এখন আমরা এখান থেকে আন্দাজ করতে পারি দ্যাট ওনার, আমি ঠিক কৃতজ্ঞতা বলবো না, আমি আমি ঠিক শব্দ পাচ্ছি না, দ্যাট উনি কীভাবে যে মূল্যায়ন করলেন ওনার স্ত্রীকে, স্ত্রী যার সাথে ওনার বিয়ে হয়েছে, যখন স্ত্রীর বয়স মাত্র ছিল 3 বছর। এর মধ্যে যার সম্পৃক্ততা ওনার ছিল, ম্যাক্সিমাম সম্পৃক্ততা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকেই ছিল। বিকজ আমরা জানি যে বঙ্গবন্ধু ওনার জীবনে, বলতে গেলে কর্মজীবনে বেশিরভাগ সময় জেলে ভিতরে নাহলে জেলে বাইরে এই ইন আউট করতে করতে উনি কিন্তু ওনার সময় কাটিয়েছেন।
বাট এর মধ্যে যাই কিছু করুক না কেন, ওনার মনের ভিতরে জনগণই ছিল 1 নম্বর স্থান। এখান থেকে প্রশ্ন চলে আসে, জনগণ যদি বঙ্গবন্ধুর জন্য 1 নম্বর স্থান থাকে, তো আমরা এখন বঙ্গমাতার কথা বলছি কেন? জনগণ ওনার 1 নম্বর স্থানে ছিল এই কারণে যে ওনার আস্থা এবং ভরসা ছিল দ্যাট আমার পারিবারিক সাইড বলেন, আমার সাংসারিক সাইড বলেন, আমার বাচ্চাদের লালন পালনের কথা বলেন, আমার নেতা কর্মীদের সাথে যোগাযোগের সংযোগের কথা বলেন, ওদের দেখাশোনা কথা বলেন, আমার গরিব দুঃখী কর্মীদের যে যদি কারো কোনো প্রয়োজন থাকে ওদেরকে দেখভাল করবেন। ওনার এই আস্থা ছিল দ্যাট ওনার রেনু বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান সবসময় ছিল। এটা অনেক বক্তারা বলেছেন এবং বলবেন। সাতই মার্চের কথা সেক্রেটারি সাহেব বলেছেন, এটা কিন্তু বাস্তব। যখন ডান বাম উত্তর দক্ষিণ সবগুলি রাজনৈতিক নেতারা যখন সবাই বিভিন্ন মহলে বিভিন্ন চিন্তা ভাবনায় বিভিন্ন আকার ইঙ্গিতে ওনাদের নিজের অ্যাপ্লিকেশন করতে যাচ্ছিলেন, রাজনৈতিক চিন্তা চিন্তা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, বঙ্গবন্ধুকে চারোদিক থেকে যাকে বলে দ্যাট গরু বারুদের মতন তোমার অ্যাটাক হচ্ছে, তুমি এটা বলেন ওটা বলেন হ্যান করেন ত্যান করেন। বেরোয়ার সময় তো ঠিকই বঙ্গবন্ধু লাস্ট পরামর্শ কার্ডটা নিলেন তো ওনারই স্ত্রী, যাকে বক্তারা বলেছেন সহধর্মিণী, সহযাত্রী। এখানে কিন্তু সহযাত্রীটাই বড় হয়ে আসছে। তো পরামর্শ তো উনি কি বললেন, মনে যা বলে ওটাই বললেন, আর তো কিছু বলেনি। বলে না কি তার স্বাধীনতা ডিক্লেয়ার করো বা যাই কিছু করো, নো, ওনারা ওনার উপরেই ছেড়ে দিয়েছেন, কিন্তু এটা লাইন ড্র করে দিয়েছেন কি মনের যা বলে ওটাই বলবেন। আর ওনার তো জানাই ছিল যে বঙ্গবন্ধু যদি মনের কথা বলে তাহলে উনি কিন্তু জনগণকে সামনে রেখেই ওনার কথা বলবেন। ওনার যা কিছু আছে সব কিছু কিন্তু জনগণের জন্য। এই কথার কারণেই আজকে 7ই মার্চের স্পিচ যেটা আছে, ইউএন থেকে রেকগনাইজ করা হয়েছে একটা ঐতিহাসিক স্পিচের মতন, গেটিসবার্গ স্পিচের মতন এটা কিন্তু করা হয়েছে। যদি উনি এই পরামর্শ না পেতেন, উনি যদি 10 জন 20 জন নেতাদের যদি পরামর্শ মোতাবেক যদি বলার চেষ্টা করতেন, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জনের কথা করতে কিন্তু একটা হজবরল লেগে যেত। বাট বঙ্গবন্ধুর চিন্তা ভাবনা একেবারে ক্লিয়ার কাট, ফোকাসড যাকে বলে, এই ফোকাসড কারণেই উনি যা বলেছেন অন্তর থেকে বলেছেন এবং আজকে তা রেকগনাইজ হয়েছে। কথা বলা হয় বঙ্গমাতা ওনার সাথে যে ইন্টারাকশন ছিল, অনেকে হয়তো বলতে পারে যে ওনাকে কন্ট্রোল করার একটা ইন্টারাকশন, বাট তা ঠিক না। উনি সবসময় উনি যেভাবে বঙ্গবন্ধু যেভাবে চিন্তা করেছেন উনি কিন্তু সেভাবেই ওটাকে বিবেচনা রেখে উনি কিন্তু গাইড করেছেন ওনাকে। বঙ্গমাতা কিন্তু বঙ্গবন্ধুর জন্য একটি গাইড হিসাবে ছিলেন। ভালো মন্দ যাই হোক না কেন, ওনার জীবন সাথী হিসাবে ওনার সাথে উনি কিন্তু এগিয়ে গিয়েছেন। বঙ্গমাতার ব্যাকগ্রাউন্ড শিক্ষার দিকে যদি আপনারা বলেন যে উনি উর্দু দিকেও MA BA ডক্টরেট সব কিছু করা ছিল, নো।
উনি কিন্তু একজন একেবারে সাধারণ বাঙালি, সিধা মাথা মনের মানুষ ছিলেন, সাদা মাথা মনের মানুষ ছিলেন, এবং কিন্তু বিচক্ষণ যাকে বলে এটা কিন্তু ওনার চিন্তা ভাবনার মধ্যে ছিল। অতীতে আমি যে আগে বলতে যাচ্ছিলাম যে আমরা যে কথা বলতে পারি নাই, ইতিহাস সাক্ষী বঙ্গবন্ধুর কথাও তো আমরা তো মোটামুটি বলতে গেলে 96-এর আগে তো আমরা বলতে পারিনি। আমাদের তো মুখ বন্ধ ছিল, বিভিন্ন কারণে হোক, কিন্তু বন্ধ তো ছিল। আজকে এমন সময় এসছে যে যার যার ইতিহাসে যার যার স্থান আছে, সেই স্থানে আমরা ওনাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়। না হলে আমরা কিন্তু জাতির সাথে বেইমানি করব, আমরা এই দেশের ইতিহাসকে বিকৃত করব। এই অপবাদ থেকে আমরা বাঁচতে চাই, অ্যাটলিস্ট আমি বিশেষ করে বাঁচতে চাই, সো দ্যাট আমরা যাই কিছু করি না কেন আমরা দেশকে সঠিক ইতিহাস দিকে নিয়ে গেলে ইনশাল্লাহ যেই পথে আমরা এগিয়ে যাচ্ছি, যে ধাপে ধাপে আমরা কিন্তু মানে উন্নয়ন দিকে চলে যাচ্ছি, সেই অগ্রযাত্রাটা কেউ কিন্তু আটকাতে পারবেন না। বঙ্গমাতার অনেক কাজ আছে, অনেক স্যাক্রিফাইস, অনেক কার্যকলাপ যেটা আছে, অনেক বক্তারা বলেছেন, হয়তো আপনারা আরও শুনবেন, আপনারা আরও পড়বেন, বাট শুধু শুনে আর পড়ে তো আমাদের লাভ হবে না। আমাদের যেটা মনে রাখতে হবে, তার ওনাকে আমাদের একটা, যাকে বলে কি দ্যাট ইমেজ, বলবো না, শব্দ আসছে না, মানে আমাদের যে যাকে বলে কি সামনে রেখে, ওনাকে সামনে রেখে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। সামনে যদি ওনাকে রাখি, উনি যা কিছু করে গেছেন, আমরা যদি সেই লাইনে কাজ করে যাই, আমরা আমাদের জীবনে সেই হিসাবে যদি আমরা এগিয়ে যাই, আমার মনে হয় এই দেশকে ধরে রাখতে পারবে না। সবশেষে আমি একটাই কথা বলবো, জীবনে আমাদের চিন্তা ভাবনা ভালো থাকা উচিত, আমাদের কার্যকলাপে আমলে আমাদের ভালো থাকা উচিত, যা কিছু করি ভালো করি, খারাপ করব না, এবং নিজেও খুশিতে থাকব। কষ্টের মধ্যে কিন্তু খুশি থাকা যায়। আমি সবাইকে অনুরোধ করব যে সবাই খুশি থাকবেন, আর যতদূর পারেন সবাইকে খুশি রাখবেন, এবং সজাগ থেকে এই দেশের জন্য আপনাদের করণীয় যা আছে তা করে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আগস্ট মাস, এই মাসে আমার মায়ের জন্ম হয়েছে। আবার কামাল, আমার ভাই, আমার থেকে মাত্র 2 বছরের ছোট, ওর জন্ম এই আগস্ট মাসে। 5 আগস্ট ওর জন্ম। নিয়তি নিষ্ঠুর পরিহাস, এই যে এই মাসেই 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে জীবন দিতে হয়েছে আমার মাকে, আমার আব্বা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে 15 আগস্টে শাহাদত বরণ করেছেন আমার প্রিয় পরিজন। আমি কোট করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা শেখ ফজিলাতুন্নেসা আমার মা শীর্ষক প্রবন্ধ থেকে। আমি আমার বক্তব্যের শুরুতেই এই আনন্দ বিষাদের দিনে, আনন্দ এই জন্যই এই দিন পৃথিবীতে এসেছিলেন বঙ্গজননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, যিনি ভূমিকা রেখেছেন একজন বঙ্গবন্ধু তৈরিতে,
যিনি জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো রত্নকে। আবার এদিনেই ইতিহাসের এই মাসে ইতিহাসের বর্বরতম শোক সইতে হয়েছে আমাদের। আমি তাই প্রথমেই বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, শিশু রাসেল সহ পরিবারের অধিকাংশ সন্তান, অধিকাংশ সদস্য যারা সেই 15 আগস্টের কাল্লাতে নিহত হয়েছে তাদের প্রতি। আমরা বঙ্গবন্ধুর কথা বলি, আমরা বলি কিংবদন্তির কথা, আমরা বলি বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। এর পিছনে একজন মা আছে, এর পিছনে একজন নারী আছে। এটি শুধু আজকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হওয়ার পর বা জাতির জনক হওয়ার পর বা এদেশের স্বাধীনতার উপকার হওয়ার পর স্বীকৃত হয়নি, স্বীকৃত হয়েছে সেই সময় থেকে যখন বঙ্গবন্ধু তার জীবন সংগ্রাম শুরু করেছিলেন। বিভিন্ন উপাখ্যানে বিভিন্ন কথা বারবার এসেছে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কথা। তিনি কিভাবে বঙ্গবন্ধু হওয়ার প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন। আমি আজকে যখন সকালে শেখ ফজিলাতুন্নেসা আমার মা শীর্ষক লেখাটি পড়ছিলাম, তখন বারবার আমার চোখে ভেসে উঠছিল আমার নিজের মায়ের মুখ। কেন? আমি খুব সহজেই মিলাতে পারছিলাম একজন মা যিনি বঙ্গজননী, তার সাথে একজন খুব সাধারণ মা যিনি আমার মা। তিনি 9 সন্তানের জননী, স্বামীকে হারিয়েছেন মাত্র 42 বছর বয়সে, মানে স্বামীর বয়স যখন মাত্র 42, তারপর তিনি হাল ধরেছেন একটি সংসারে, 9 সন্তানকে ধীরে ধীরে গড়ে তুলেছেন। এর প্রেক্ষাপটে, এর বিপরীতে আরেকজন মা 5 সন্তানের জননী, তার স্বামীকে দেখেছেন প্রায় 4000 দিন কারাগারে থাকতে। দেখেছেন যে তিনি কয়েকদিন পরবাসের মতো ঘরে আসেন, আবার চলে যান তার আপন ঠিকানায়। কোন সে ঠিকানা? সেটি জেল। আমরা যদি অসমাপ্ত আত্মজীবনী পড়ি কিংবা পড়ি কারাগারের রোজ নামচা, ইভেন আমার দেখা নয়াচি, এই কয়েকটা বই যেগুলো বঙ্গবন্ধু লিখে গেছে, তার প্রতি ছত্রে প্রতি প্যারায় আছে একজন মানুষের অদৃশ্য ছোঁয়া। তিনি আর কেউ নন, তিনি বঙ্গজননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। আমাদের বিশেষ অতিথি খুব চমৎকার একটা কথা বলেছেন। আমরা খুব সহসাই, খুব সহজেই নজরুলের সেই খুব বিখ্যাত চরণ উদ্ধৃত করি, যা কিছু হয়েছে কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। কিন্তু একজন নারী কখন এটি করতে পারে? নারীর যে মহীয়সী ভূমিকা যুগে যুগে, সেটি আমরা পরিবারে দেখি, সমাজে দেখি, রাষ্ট্রে দেখি। কিন্তু নারী যখন তার যোগ্য মর্যাদা পান, যোগ্য সম্মান পান, যোগ্য স্বীকৃতি পান, যেটি বঙ্গজননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা পেয়েছেন বঙ্গবন্ধুর কাছ থেকে, সেটি যখন পান তখনই বোঝা যায় যে নারীর প্রকৃত ক্ষমতা কত প্রবল, কত মহান, কত মহৎ হতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই আজকের লেখাটিতে আছে, 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণের কথা শুনলে আমাদের গা শিউরে ওঠে, আমরা স্পন্দিত হই, আমরা আন্দোলিত হই, আমরা স্বপ্নে বিমূঢ় হই। সারা দেশের মানুষ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সবাই এসে বঙ্গবন্ধুকে বলছেন, বঙ্গবন্ধু আজকের ভাষণে আপনাকে এই বলতে হবে, এইটা বলতে হবে, মানুষ আপনার কাছ থেকে এই শুনতে চায়, উপদেশের ছড়াছড়ি। তখন বঙ্গমাতা শুধু একটা কথা বলেছেন, একটু আড়ালে দেখিনি, যে তুমি একজন জেল খাটা মানুষ, সংগ্রামী মানুষ,
জীবন দিয়ে যুদ্ধ করছো এদেশের মানুষের জন্য, তুমি তাই বলবে যা তোমার হৃদয় থেকে উৎসারিত, যা তোমার মন থেকে উৎসাহিত। তোমার মন যেটাকে বলে, সেই মন থেকে উৎসাহিত হয়েছিল সেই কথা। সেটি কোনো সুস্পষ্ট যুদ্ধের ঘোষণা ছিল না, অথচ কি চমৎকারভাবে তিনি বললেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আমাদের ইতিহাসে বাংলা কাব্যের মহৎ কবি, সবচেয়ে মহাকাব্যের যিনি স্রষ্টা, তিনি বঙ্গবন্ধু। তিনি সেই ৭ই মার্চের ঐতিহাসিক দুপুরে লিখে গেছেন তার অমর কাব্য, ভাইয়েরা আমার, আমাদের আর কেউ দাবায় রাখতে পারবে না। এই যে না দাবানোর যে প্রতিশ্রুতি, এই যে না দাবানোর যে অঙ্গীকার, সেটি দিয়েছে একজন নারী আমাদেরকে। আমরা যখন আজকে এই দিনে ৯১তম জন্মবার্ষিকী পালন করছি বঙ্গমাতার, তখন এই স্পিরিটটুকু, এই চেতনাটুকু আমাদের ধারণ করতে হবে। সেটি আমার বোনেরা করবেন, আমার মায়েরা করবেন, আমাদের অন্যান্য সহকর্মীরা করবেন, যে আমরা নারী পুরুষের যে পারস্পরিক যুথবদ্ধতা, সহযাত্রী হওয়া, সহগামী হওয়া, সমবেতী হওয়া, এই ধারণাটাকে যদি আমরা ধারণ করতে পারি এবং আত্মত্যাগ, আপনাদেরকে আমি খুব সবিনয়ে অনুরোধ জানাবো, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর এই লেখাটি খুব মনোযোগ দিয়ে পড়বেন। আমাদের জীবনের ধারণা, আমাদের জীবনের অনেক কিছু বদলে যাবে শুধু এইটুকু ভেবে যে একজন মানুষ, একজন নারী একটা দেশের জন্য, একজন মানুষের জন্য কি করতে পারে। তিনি বলছেন, আমি অনেকগুলো জায়গা দাগিয়ে মার্ক করে রেখেছিলাম যে আমি একটু পড়ে শোনাবো। আমি জানি না সেটি কতটুকু আপনাদের জন্য চিত্তাকর্ষক বা আপনাদের মনোযোগ আকর্ষণ করবে, কিন্তু তারপরেও আমি কয়েকটা জায়গা থেকে চিহ্নিত করছি এই জন্যই, যে বোঝার জন্য যে আমরা শুধুমাত্র আনুষ্ঠানিকতার বৃত্তে যেন এই ধরনের জন্মদিন বা শোক দিবসকে আবৃত না থাকি। আমরা যেন এটার অন্তর্নিহিত চেতনা, অন্তর্নিহিত স্পিরিটটাকে অনুধাবন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী লিখছেন, সংসারটা কিভাবে চলবে সম্পূর্ণভাবে তিনি নিজে করতেন। কোনো দিন জীবনে কোনো প্রয়োজনে আমার বাবাকে বিরক্ত করেন। একজন মহান রাষ্ট্রনায়কের নেতা, এবং আপনারা নিশ্চয়ই এটা সবাই জানেন, বঙ্গবন্ধু এদেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন ১৯৭১, অঘোষিত রাষ্ট্রপ্রধান বা আনুষ্ঠানিকভাবে হয়েছেন আরও পরে ১৯৭২ দেশে ফেরার পর। কিন্তু তার যে দুর্দণ্ড প্রতাপ, একজন রাজনীতিবিদ হিসেবে তার যে প্রভাব, সেটি কিন্তু ছিল অনেক আগে থেকেই। কিন্তু বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতাকে কখনো তা স্পর্শ করে। আমার চোখ ভিজে আছে যখন শুনি সেই মহিয়সী নারীর কথা। আবারও মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর অসুখ বিসুখ হলে তাকে সাহায্য করা, যারা বন্দী আছেন তাদের পরিবারগুলো দেখা, কার বাড়িতে বাজার হচ্ছে না সে খোঁজ খবর নেওয়া, এবং এগুলো করতে গিয়ে মা কখনো গয়না বিক্রি করেছেন। আমার মা কখনো কিছুতেই না বলতেন না। আমার মনে হয় যে এখানেই তিনি বঙ্গবন্ধুর চেতনাকে লালন করেছেন। সেই বঙ্গবন্ধু যিনি তার নিজের গায়ের কাপড় খুলে দিয়েছেন একজন অনাথ মানুষকে, একজন সাধারণ রিক্সাওয়ালাকে সম্মান জানিয়েছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন, মানুষের সেবা করো, মানুষের সেবার চেয়ে বড় কিছু নাই, মানুষের সেবার চেয়ে এর চেয়ে আর বেশি কিছু নাই, যাতে আল্লাহ সবচেয়ে খুশি হন। এবং তিনি বারবার বলেছেন যে মানুষকে সেবা করার জন্য আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনের চেয়ে বড় সুখ, বড় শান্তি আর কিছুতে নাই। এবং ঠিক একই স্পিরিটে কাজ করে গেছেন তার যোগ্য সহযোগী, যোগ্য সহধর্মিনী, যোগ্য সহযাত্রী হয়ে আমাদের বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব। আমি আমার বক্তব্য আর দীর্ঘ করব না। আমাদের সাথে আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, যার সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধু পরিবারের সাথে বিভিন্নভাবে কাজ করা।
আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের টিটিসি সহকর্মী, আমাদের বিএমইটি, আমাদের মন্ত্রণের সহকর্মী, তাদেরকে আমি বলবো যে আপনাদেরকে আমার মতো একজন মানুষের শিক্ষা দেবার, উপদেশ দেবার কিছু নাই, কিন্তু আমি মনে করি আমরা আনুষ্ঠানিকতায় আবদ্ধ থাকবো না। আমরা যে চেতনা বঙ্গবন্ধু ধারণ করেন, যে চেতনা ধারণ করেন বঙ্গমাতা, যে চেতনা ছড়িয়ে দিচ্ছেন, যে রাজনৈতিক দর্শন ছড়িয়ে দিচ্ছেন আমাদের মহান নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সেইটাকে যদি উপলব্ধি করি তাহলেই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন, এবং সেটাই সত্যিকার অর্থে সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা। আমি আমার বক্তব্য শেষ করব। আমি অনেক আগে এই বঙ্গমাতাকে নিয়ে একটি তো কবিতা লিখেছিলাম, সেই কবিতাটি দিয়ে। আমার কবিতাটির নাম ছিল জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। আবারও এই কবিতায় আপনারা লক্ষ্য করবেন, আসলে আমি আমার মার সাথে বঙ্গমাতাকে খুব গুলিয়ে ফেলেছি, একাত্ম করে ফেলেছি, কারণ আমি আমার মায়ের ছবিতে আমি বঙ্গমাতাকে দেখি। আমার মা খুব ছোট পরিসরে, আর বঙ্গমাতা এদেশের আপামর জনতার পরিসরে, পার্থক্য এটুকুই। জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। এক মা আছেন মনের ভেতর, লক্ষ মাতা ঘরে, তোমার ছবি দেখলে মাগো মাকেই মনে পড়ে। বঙ্গপিতা জেলের ভেতর তোমার হাতে হাল, টাল মাটালই নৌকা যখন দিচ্ছে পাড়ি গাল। তোমার মুখে দেশের ছবি, পিয়াজ এবং তিতিক্ষা, দেখার জন্য বন্দি পিতার চোখে অধীর অপেক্ষা। চর্ম চোখে স্বপ্ন পুরুষ, হৃদয় চোখে বাংলাদেশ, অপর চোখে বঙ্গমাতা, প্রেরণা এক অনিঃশেষ। সেই প্রেরণায় স্বপ্ন বাজে, সজীব থাকে সবুজ বন, পিতার দেয়া এই উপহার, বাংলা নামে পরবর্তী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 13 বছর স্বামী জেলখানায় থেকেছে, জীবনের ঝুঁকি ছিল, এর মধ্যেও তিনি কখনো অনুযোগ করেননি, বঙ্গবন্ধুকে কোনোদিন বলেননি। আজকেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ওনার মা কখনো অনুযোগ করেনি যে তুমি আমাদের সংসারে মন দাও, সন্তানদের খাবার ব্যবস্থা করো। তো যে মানুষটি জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুকে পিছিয়ে টেনে না ধরে সামনে যেতে বলেছেন, তেমনই একজন নারী হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা। আজকে অনেক নারী এখানে আছেন, অনেক নারীর কর্মসংস্থান আপনারা করেছেন, কিন্তু আজকে যদি এই শিক্ষাটাই আমরা গ্রহণ করি যে এগিয়ে যাবার ক্ষেত্রে নারীরা সহযোগিতা করতে পারে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীরা পাশে থাকতে পারে, এবং যে স্লোগানটা আজকে বিশেষ অতিথি মহোদয় আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী খুব পছন্দ করেছেন যে সংকটের সংগ্রামে নির্ভীক সহযাত্রী। আমরা এতদিন শুনেছি বউ হইলে সহধর্মিণী, আর আজকে আমরা নতুন একটি শব্দ পেলাম, শুধু ধর্মগতভাবে বিয়ে হলেই বউ হওয়া যাবে না, সহযাত্রী। সকল সময় সহযাত্রী হবার মতো যে শিক্ষা, যে উদাহরণ আজকে আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, এটা যেন আমরা লালন করি। মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, দাদা হারিয়েছেন, সব কিছু 7 বছরের মধ্যে। এই মানুষটার তো পাওয়া হয়নি অনেক কিছু, মায়ের আদর পাননি, বাবার স্নেহ পাননি, দাদার সান্নিধ্য পাননি, স্বামীর সোহাগ পাননি। এত কিছু না পেয়েও কি করে একজন মানুষ অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা না করে নিজেকে শক্তভাবে নেতৃত্বের আসনে রাখতে পারেন, তার উদাহরণ হচ্ছেন এই বঙ্গজননী। আমরা তার জন্মদিনের শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আমরা আজকে মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দুজনকে এক আসনে পেয়েছি। আমাদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে অনেক কর্মসূচি আছে নারীদের জন্য, শিশুদের জন্য। ওনারা প্রশিক্ষণও দিয়ে থাকেন। 64 জেলায় নারী মহিলা বিষয়ক অফিসার আছে। আমি জেলা প্রশাসক থাকাকালে মহিলা বিষয়ক অফিসার প্রায় বলতেন যে সবার গাড়ি আছে, শুধু আমার গাড়ি নেই, মহিলা বিষয়ক কর্মকর্তার গাড়ি নাই। এতদিনে হয়েছে কিন্তু আমি জানি না। আর আজকে আমি বলছি ম্যাডাম যে আপনার যারা ট্রেনিং নেয়, আপনার যারা অনাথ, তাদেরকে রিলিফ দিয়ে বাঁচিয়ে রাখা বেশি দিন যাবে না। তারা ট্রেনিং নেওয়ার পরে যদি ওই ট্রেনিংয়ের বা ভাতার টাকার সাথে যদি একটি আইডিয়া যোগ করা যায় যে আপনার টিটিসিতে ট্রেনিং নেন, তাহলে আমরা তাদেরকে বিদেশে পাঠানোর জন্য, কর্মসংস্থানের জন্য সাহায্য করব। আপনার যদি 20,000 প্রশিক্ষণার্থী থাকে, আমার কাছে 5,000 আসলে আমরা অন্তত 4,000কে বিদেশে পাঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। এজন্য
আপনার মন্ত্রণালয়কে যদি আপনি নির্দেশ দেন যে আপনার কাছ থেকে যত নারী সুবিধা নেয়, ভাতা নেয়, তার পরিবারের অন্তত একজন সদস্য টিটিসিতে পড়বে, দরকার হলে তার জন্য আমরা এক্সট্রা টাকার ব্যবস্থাও করার চেষ্টা করব। কিন্তু যে নারী আজকে ভাতা নিচ্ছে তার সন্তান আরেকটি নারী যেন ভাতার জন্য না আসে, কাজের জন্য আসে। এই যোগসূত্রটা যদি আজকে আপনি করে দিতে পারেন বা মনে স্থির করেন, তাহলে আপনার মন্ত্রণালয় সফল হবে, আমার মন্ত্রণালয় সফল হবে। আর বেগম মুজিবের নামে যে প্রতিষ্ঠান, আমরা যে যাত্রা আজকে শুরু করে দিলাম, এটা যেন প্রতি বছর পালিত হয়, মানুষ কোনো কিছু ধরে উপরে ওঠে। বঙ্গমাতার নামে প্রতিষ্ঠান, আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইতে পারতাম আপনার মায়ের নামে একটি ভিত্তি চালু করুন, আপনার মায়ের নামে যত মানুষ বিদেশে যাবে নারী, তাদের সন্তানদের জন্য আলাদা একটা কিছু করুন। আমরা চাইতেও পারি না। আমরা এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদন করেছি, এটা আমরা মনের মধ্যে রাখবো, এটাকে আমরা আরও বিস্তৃত করব এবং যে নামটা আমরা নিয়েছি প্রতিষ্ঠান বানানোর সময়, তার প্রতি যেন আমরা যথাযথ সম্মান প্রদর্শন করি। আমরা যেন ভুলে না যাই যে নামেও অনেক কিছু এসে যায়। নাম নিয়ে অপমান করার চাইতে ওই ফজিলাতুন্নেসাতে সারা দেশের নারীদের জন্য একটি আশ্রয় কেন্দ্র হয়, সারা দেশের নারীদের জন্য একটি বড় কেন্দ্র হয়, যেন তারা বিদেশে যেতে পারবে, বিনা টাকায় বিদেশ যেতে পারবে। এমন যদি আমরা করতে পারি তাহলে শ্রদ্ধা জ্ঞাপনটি যথার্থ হবে। আজকে আমাদের মাঝে সচিবভাবে এসছেন, আমার বউ এসছে, অন্যান্য সিনিয়র অফিসাররা বউ এসছে। এটার কারণ হচ্ছে যে আমরা বেগম মুজিবকে শুধু অনুষ্ঠানে রাখতে চাই না, ঘরেও পৌঁছে দিতে চাই। একজন মহিষী নারী কী করে স্বাধীনতা অর্জন করার জন্য সহযোগিতা করেছেন, একজন বঙ্গবন্ধু তিনি তৈরি করেছেন, তিনি স্বামীর সাথে জীবন দিতে পেরেছেন। আমাদের বউরাও যেন এমন করে ভাবে স্বামীকে সফল করে তুলবেন দেশের জন্য, সন্তানকে উৎসর্গ করবেন দেশের জন্য, তাহলে না বঙ্গমাতা সফল, তার অনুসারী তৈরি হবে। ঘরে ঘরে বঙ্গমাতার অনুসারী তৈরি হোক, আমরাও যেন শ্রদ্ধাশীল হই। আমরা বলছি যে অনুযোগ করেনি, বঙ্গবন্ধু কি কোনোদিন গালাগালি করেছেন? এমনও তো কোনো নজির নাই যে তিনি জেলখানা থেকে ফিরে একেবারে খুব রাগ নিয়ে বাড়ি ফিরেছেন, এমনও তো নয়। সুতরাং দুজনেরই অবদান ছিল, স্বাধীনতা অর্জনের জন্য অবদান ছিল এই পরিবারের। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, বঙ্গমাতার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং এই ধারা যেন অব্যাহত থাকে এই কামনা করে শেষ করছি। স্যার, আপনারা যে এসছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।